নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। প্রধানমন্ত্রী বাংলায় মেট্রো উদ্বোধনে এসে কটাক্ষ করেছিলেন শাসক দলকে, দিয়েছিলেন চোর অপবাদও। এবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে পাল্টা চোর অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলির মন জয়ের চেষ্টা গেরুয়া শিবিরের। 14 আগস্ট রাত দখল কর্মসূচির রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। নাম চড়াল বাম শিবিরের মীনাক্ষী ও কলতানদের। চার্জশিট জমা পড়ার পরই আদালতে জামিন নিলেন অভিযুক্তরা। 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনের নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বিমান বসুকে চিঠি। বুধবার থেকে আমেরিকা ভারতের উপর চালু করছে অতিরিক্ত শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। এবার থেকে আমেরিকায় বাণিজ্য করতে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে 50% শুল্ক। প্রধানমন্ত্রী বাংলায় মেট্রো উদ্বোধনে এসে কটাক্ষ করেছিলেন শাসক দলকে, দিয়েছিলেন চোর অপবাদও। এবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে পাল্টা চোর অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত সপ্তাহে বাংলায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে বিদ্যে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে একাধিকবার চুরি, চোর শব্দগুলি শোনা যায়। মঙ্গলবার জনসমক্ষে প্রধানমন্ত্রীর করা কটাক্ষকে কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। একদিকে যেমন বাংলাকে কেন্দ্র বঞ্চনার অভিযোগে সরব শাসক দল, তেমনি কেন্দ্রের পাল্টা অভিযোগ বাংলায় সরকারের পরোক্ষ মদতে কেন্দ্র প্রকল্পের টাকা উধাও হয়, গরিবের কাজে লাগানো হয় না। বঞ্চনার জবাবে বারবার চুরির অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র। শহরে 3টি নতুন মেট্রো পথের উদ্বোধনে এসেও প্রধানমন্ত্রী সেই একই অস্ত্রে শান দিয়েছে। শাসক শিবিরের দিকে যেমন ইট ছুঁড়েছেন, তেমনি পাটকেল সম জবাব পেতে হবে। কে আসল চোর, কারা চোরেদের মদতদাতা, তা কার্যত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি বললেন, বাংলাকে চোর কেন বললেন? চোর আপনাদের ডবল ইঞ্জিন সরকার, আর আপনারা ভোটের সময় পরিযায়ের মতো আসেন বাংলায়, এসে চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না যে মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একদা তৃণমূলেই ছিলেন। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করায় রাজ্যের কোষাগার থেকেই সেই সব প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে, একথা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র 186টা প্রতিনিধি দল পাঠিয়েছিল, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অস্বচ্ছতার অভিযোগ করা হচ্ছে, বাংলাকে শূন্য দেওয়া হচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? বোঝাই যাচ্ছে 26-এর বিধানসভা ভোটের ময়দানে এই ইস্যু যুযুধান দুপক্ষেরই বড় হাতিয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতে এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলির মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপূজা কমিটিগুলির মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। রবিবার রাজধানীতে বিজেপি সদর দফতরে দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার বৈঠক করেন লকেট। সেখানে কমিটিগুলির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সোমবার দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার সঙ্গে দেখা করেন লকেট। সেখানে উপস্থিত ছিলেন বীরেন্দ্র এবং পুজো কমিটির সদস্যরাও। দুর্গাপুজো করার ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে যাতে সব রকমভাবে সাহায্য করা হয় সেই অনুরোধও করেন বিজেপি নেত্রী।
বৈঠক শেষে লকেট বলেন, উপরাজ্যপাল সাক্সেনাজির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। কমিটির সদস্যরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। উনি শীঘ্রই সেগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, রাজধানীতে দুর্গাপুজো নিয়ে এই প্রথমবার আগ্রহ দেখাল বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার জেরে প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির। তাছাড়া আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগ উস্কে দিতে দিল্লির পুজো কমিটিগুলিকে ঢাল করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে 8 জনকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়, যেগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথি যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার। এই মর্মেই বঙ্গভবনে একটি চিঠি দেয় দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়, ব্যাপক সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। ঘটনাটির তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গ বিজেপিতে বাড়ছে কোন দলের মাত্রা? দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে ডাক পাননি লকেট চট্টোপাধ্যায়। ন্যাশনাল লাইব্রেরিতে দলের নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাননি রাজ্যনেত্রী ভারতী ঘোষও। সূত্রের খবর, দুজনই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশও জানিয়েছেন। বঙ্গ বিজেপিতে বাড়ছে কোন দলের মাত্রা? দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে ডাক পাননি লকেট চট্টোপাধ্যায়। আবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাননি রাজ্যনেত্রী ভারতী ঘোষও। সূত্রের খবর, দুজনেই ইতিমধ্যে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছেন। জানিয়ে গেরুয়া শিবিরে ক্ষোভের ঝড় বইছে। পৃথক 2 কর্মসূচিতে লকেট ও ভারতীকে না ডাকার বিষয়টি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যর অজান্তেই হয়েছে বলে খবর। দমদমে প্রধানমন্ত্রীর সভামঞ্চে কেন লকেটকে ডাকা হয়নি তা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ পিএমও থেকে জানতে চাওয়া হয়েছে রাজ্য বিজেপির কাছে। পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তো টানা 3 বার ডাকাই হয়নি প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সভায়। গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী যখন দমদমে দলীয় সভায় ভাষণ দিচ্ছিলেন, তখন দিলীপ ঘোষ বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে ছিলেন। সোমবার সকালে নিউ টাউন ইকো পার্কে রোজকার মতো প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষকে অবশ্য আবার স্বমেজাজে দেখা গিয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল যে চরম আকার নিয়েছে তা আবার প্রমাণ মিলেছে তমলুক জেলা বিজেপির সাংগঠনিক সভায়। যে সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতিও। রবিবার হলদিয়াতে অনুষ্ঠিত এই সভার ব্যানারে মোদি ও নাড্ডার সঙ্গে শুভেন্দুর ছবি থাকলেও সেই ব্যানারে ছিল না রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের ছবি। সৌমিক ভট্টাচার্যের ছবি না থাকা নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। হাই নিউজ নেটওয়ার্ক। একুশের নির্বাচনে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়েও লাভ হয়নি বাম কংগ্রেসের। তবে 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন তিনি। 21-এর নির্বাচনে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়েও লাভ হয়নি বাম কংগ্রেসের। তবে 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনে ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন তিনি। বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দল। বঙ্গে 3টি সভা করে ফেলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাম কংগ্রেস আইএসএফ কি আবার বাংলায় জোট বেঁধে লড়বেন নাকি এককভাবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে সোমবার জোটের আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ। শোনা যাচ্ছে এবারও বিমান বসুর নেতৃত্বেই জোট চাইছেন তিনি। যদিও আদৌ জোট হবে কিনা, হলে কার ভাগে কত আসন থাকবে তা একেবারেই অজানা। প্রসঙ্গত 2021 সালে বাম কংগ্রেস ও আইএসএফ জোট বেঁধেছিল। পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা, যার নেতৃত্বে ছিলেন খোদ বিমান বসু। তবে ভোট বাক্সে কার্যত কোনো সাড়াই ফেলতে পারেনি এই সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জয় পায়নি। তবে আইএসএফ খাতা খুলেছিল। ভাঙড় আসনে জিতেছিলেন নওশাদ। সংযুক্ত মোর্চার দখলে ছিল ওই একটি মাত্র আসন। হাই নিউজ নেটওয়ার্ক।
গত বছর 14 আগস্ট রাত দখল কর্মসূচির রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই বাম নেত্রী মীনাক্ষী কলতানদের নাম জড়ায়। চার্জশিট জমা পড়ার পরই সোমবার শিয়ালদহ আদালতে জামিন নিলেন অভিযুক্তরা। গত বছর 14 আগস্ট রাত দখল কর্মসূচির রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই বাম নেত্রী মীনাক্ষী কলতানদের নাম জড়ায়। চার্জশিট জমা পড়ার পরই সোমবার শিয়ালদহ আদালতে জামিন নিলেন অভিযুক্তরা। আদালতে সশরীরে হাজিরা দেন মীনাক্ষী কলতান সহ 8 জন অভিযুক্ত। অভিযুক্তদের তরফে আইনজীবীরা এদিন আদালতে জামিনের আবেদন করেন। বিচারক সেই জামিন মঞ্জুরও করেন। অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, কোনো শর্ত ছাড়াই 1000 টাকার বন্ডে আদালতে সকলের জামিন মঞ্জুর করেছে আদালত। আরজিকর কাণ্ডে গত বছর 14 আগস্ট রাত দখল কর্মসূচি ছিল। ওই রাতেই আরজিকর হাসপাতালে বহিরাগতদের হামলা চলে। হাসপাতালে ভাঙচুর করা হয়। ভয়ে লুকিয়ে পড়েছিলেন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মীরা। আতঙ্ক ছড়িয়েছিল রোগী ও তাদের বাড়ির আত্মীয়দের মধ্যে। পরে বিপুল সংখ্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। হামলার পিছনে বাম সংগঠন ডিওয়াইএফআই এর মদত ছিল বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় 2 থানায় 3টি মামলা রুজু হয়েছিল। টালা থানায় 2টি এবং উল্টোডাঙ্গা থানায় 1টি মামলা দায়ের হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই মীনাক্ষী কলতানদের নাম জড়ায়। সেই মামলাতেই এদিন জামিন নিলেন অভিযুক্তরা। এদিন মীনাক্ষীদের জামিন নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, গত বছর 14 আগস্ট অবস্থানে বসেছিলেন প্রতিবাদীরা। তাদের ওপর হামলা চালায় একদল সমাজ বিরোধী। বামপন্থীরা হামলাকারীদের ছবি ও নাম জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ডিওয়াইএফআই কে দায়ী করেছিলেন সেই সময়। সেলিমের দাবি, চার্জশিটে মীনাক্ষীদের পলাতক দেখানো হয়েছে, কিন্তু কেউ পলাতক ছিলেন না। পুলিশ যখনই ডেকেছে তখনই তারা হাজিরা দিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের পর এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে ডোডা। মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে এই অঞ্চলে ভেসে গেল বহু ঘরবাড়ি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। বহু মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের পর এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে ডোডা। মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে এই অঞ্চলে ভেসে গেল বহু ঘরবাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। বহু মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এরপর মেঘভাঙা বৃষ্টি নামে ডোডায়। ভয়ঙ্কর বৃষ্টির জেরে আসে হরপাবান, যার জেরে এলাকার 10টি বাড়ি ভেসে গিয়েছে। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। পাশাপাশি বহু মানুষ নিখোঁজ। তাওই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে বলে দাবি করেছে প্রশাসন। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে ভূমিধসের ভয়ে বন্ধ রাখা হয় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। ডোডা জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। নদীর জলস্তর বইছে বিপদ সীমার উপর দিয়ে। রাতভর বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ আকার নিতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। ঝুঁকি এড়াতে সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে। ধসপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ডোডার পাশাপাশি গুরুতর অবস্থা কাঠুয়া জেলাতেও। সেখানে শেষ 24 ঘন্টায় 155.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডোডার ভাদেরওয়া অঞ্চলে 99.8 মিলিমিটার এবং জম্মুতে 81.5 মিলিমিটার। উল্লেখ্য, গত 14 আগস্ট অতি ভারী বৃষ্টির জেরে ভয়ঙ্কর হরপাবানের কবলে পড়েছিলেন জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার। এখানকার 64টি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে 64 জনের মৃত্যু হয়েছে, জখম শতাধিক। 500-র বেশি মানুষ আটকে রয়েছেন বলেই আশঙ্কা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বাতিল করেন স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানও। নিজের কোলের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শিশুটির মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচার করা হতো। মেয়ে হওয়ার পর সেই অত্যাচার আরও বাড়ে। সোমবার ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
কোলে শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে। শিলিগুড়ি শহরে 43 নম্বর ওয়ার্ডের প্রকাশনগরে মাত্র 3.5 মাসের এক কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শিশুটির বাবার বিরুদ্ধে। এমন ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাহুল মাহাতোর সঙ্গে বছর 2 আগে বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারীর বিয়ে হয়েছিল। তাদের একমাত্র সন্তান ছিল কন্যা, নাম অমৃতা মাহাতো। শিশুটির জন্মের পর থেকেই প্রিয়াঙ্কাকে তার স্বামীর পরিবার মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছিল বলে অভিযোগ। কন্যা সন্তান হওয়ার পর শ্বশুরবাড়ির কেউই শিশুটিকে মেনে নিতে পারেনি বলে দাবি মায়ের। শিশুটির মায়ের অভিযোগ, মেয়ে জন্মানোর পর থেকেই তাকে আরো বেশি করে কষ্ট দেওয়া হতো। रात में 2 बार जगे तो देखे कि पैर रखे हुए थी, तो दीदी का पेट पे 2 बार हम हटाए, उसके बाद दूध पिलाकर सुला दिए। उसके बाद हम सुबह उठे तो देखे कि एकदम मेथी हो गई है, पेट कर गई थी। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে ঘটে চরম পরিণতি। মঙ্গলবার সকালে শিশুটিকে অচৈতন্য অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির এমন মর্মান্তিক পরিণতিতে বিচারের দাবি চেয়েছে পরিবার। ঘটনার পরে ভক্তিনগর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত রাহুল মাহাতোকে আটক করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তার দাবি, তিনি নিজের মেয়েকে কখনোই আঘাত করেননি, বরং সোমবার রাতেও তিনি মেয়ের সঙ্গে খেলা করেছেন। শিশুটির দেহ পাঠানো হয়েছে ইতিমধ্যেই ময়নাতদন্তে। এই মর্মান্তিক ঘটনার পর প্রিয়াঙ্কার পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সমাজের বিভিন্ন মহলে ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার গণেশ পুজো, তার আগে উদ্বোধন হয়ে গেল বাগুইআটি জগৎপুর গণেশ উৎসব কমিটির এবছরে 3য় বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম লালকেল্লায় গণপতি। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বুধবার গণেশ পুজো, তার আগে উদ্বোধন হয়ে গেল বাগুইআটি জগৎপুর গণেশ উৎসব কমিটির। এবছর 3য় বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম লালকেল্লায় গণপতি। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন প্রথমে বিশিষ্টজনেদের সম্বর্ধনা দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে একে একে এলাকার কাউন্সিলররা উপস্থিত হন। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ নাগের উদ্যোগে এদিন পুরো আয়োজনটি সম্পন্ন হয়। এছাড়া এদিন পুজোর উদ্বোধন করতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেনাপতি ও উকিল গ্রুপের গণেশ উপহার দেন তাকে। পুজো উদ্বোধনের পর তিনি নিজের আসন্ন ছবি বেলা সম্পর্কেও বলেন। সকলকে এই ছবি দেখতে যাওয়ার জন্য বলেন তিনি। কি অপূর্ব ঠাকুর হয়, মানে আমি অবাক, মানে আমি শুধু মানে তাকিয়ে তাকিয়ে মানে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর মূর্তি, এত অপূর্ব গণপতি হয়েছে। মানে আমি সত্যি মানে মানে কি বলবো, মানে আমার ভাষা হারিয়ে গেছে। আমি এত এত ভালো লাগছে আমার যে কি বলবো। একটা ছবি রিলিজ আছে বেলা, 29শে অগস্ট, তাই জন্য অনেক বেলার জন্য ছোটাছুটি করতে হচ্ছে। এরপর পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ নাগ তাদের 3য় বর্ষে পা দেওয়া পুজো সম্পর্কে জানান সকলকে। তিনি জানান তার এই অভিনব ভাবনার কথা এবং জানান সেনাপতি ও উকিল গ্রুপের গণেশ উপহার দেওয়ার কারণ। পশ্চিমবঙ্গে এত বড় গণেশ পুজো হয় না, আমাদের জেলা তো পরের কথা, পশ্চিমবঙ্গে এত বড় গণেশ পুজো হয় না। আর এত বড়, ধরুন আমাদের যে গণেশের আদল, গণপতির আদল, লালবাগচা, মুম্বাই লালবাগচা রাজার আদলে তৈরি। সিদ্ধিদাতা গণেশ ন্যাচারালি তার আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু। তারপরেই দুর্গা পুজো, তার আগে গণেশ পুজোর আনন্দ আমরা করে নিই। এবং এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম জগৎপুর গণেশ উৎসব কমিটি। আমাদের এই রিমোট অঞ্চলে এত বড় পুজো, দূর দূরান্ত থেকে লোক আসে এটা দেখার জন্য। আর এইবার তো লালকেল্লায় লাইট অ্যান্ড সাউন্ড দুটোই আছে। আগেরবারও আমরা গণেশকে উকিলের পোশাক পরিয়েছিলাম। সংবিধান রক্ষা করছিল গণেশ, এইবার দেশ রক্ষা করছে গণেশ। প্রবীণদের প্রতি শ্রদ্ধার্পণ, এই অভিনব এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থট এভিনিউ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুব্রত সরকার, শ্রী তীর্থঙ্কর মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রবীণদের প্রতি শ্রদ্ধার্পণ,
এই অভিনব এক ভাবনা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থট এভিনিউ, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা, যেমন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুব্রত সরকার, শ্রী তীর্থঙ্কর মুখার্জি প্রমুখ। এদিন অনুষ্ঠানের সূচনা হয় সত্যদেব মিউজিক একাডেমির সঙ্গীতানুষ্ঠান দিয়ে। এরপর একে একে নৃত্যানুষ্ঠান, পাঠাভিনয় প্রভৃতির মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। এদিন থট এভিনিউ এর কর্ণধার এই অভিনব ভাবনা সম্পর্কে জানান, প্রবীণদের পাশে থাকার কথা ভেবেই এই ভাবনা। যেমন অনেক সময় তাদের মানসিক সাপোর্টের দরকার হয়, প্রবীণরাও চায় যে কেউ তাদেরকে কেয়ার করবে, তাদের সাথে কথা বলবে, তাদের জন্য ভাববে। এই সব কথা ভেবেই তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা, যাতে বাকিরাও উদ্যোগী হয় তাদের পাশে দাঁড়াতে। মানে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে সদর্থক ভাবনাগুলো আছে, যেগুলো কি কি করতে পারি, কি কি হচ্ছে চারপাশে ভালো জিনিস, সেইগুলোকে তুলে ধরো। তো এই ভাবনাটাই চলছে আমাদের। আর গত বছর থেকে মঞ্চ অনুষ্ঠান করছি। গত বছর পূর্ণিমার দিন আমরা করেছিলাম, পূর্ণিমার আগের দিন। এরপর একে একে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। নৃত্যানুষ্ঠান, পাঠাভিনয় দিয়ে সমাপ্তি ঘটানো হয় এদিনের সন্ধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। বর্তমানে বাংলায় সেভাবে বৃষ্টি না হলেও একেবারে বৃষ্টি বিদায় নেয়নি বঙ্গ থেকে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মিললেও বৃষ্টির আশঙ্কা বাংলায়। টানা বেশ কিছুদিন মেঘলা আকাশের পর মঙ্গলবার দেখা মিলল রোদের। সকাল সকাল রোদ ঝলমলে কলকাতা। আকাশের মুখেও আর তেমন গোমরা ভাব নেই। বেলা যত বেড়েছে তত চড়েছে তাপমাত্রার পারদ। তবে বিকেলের দিকে নামতে পারে বৃষ্টি, যার ফলে ফের ভোগান্তিতে পড়তে পারেন অফিস ফেরত যাত্রীরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি বছরে বাংলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বর্ষা অতিরিক্ত বৃষ্টি নিয়ে হাজির হয়েছে। সেখানে গড়ের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বাংলাতেও যথেষ্ট হয়েছে বৃষ্টি, তবে অতিমাত্রায় নয়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দুপুরের পর থেকে আকাশের রং গাঢ় হবে, মুখ ভার করবে আবহাওয়া। তবে সন্ধ্যার পর হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেমনটা প্রত্যেক দিনই প্রায় ঘটছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 27 ডিগ্রি। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন 70%। আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের উপরের দিকে আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।